নমস্কার, আনন্দলোক সেলেব আড্ডায় আজকে আমরা যাকে পেয়েছি তার আর আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন পড়ে না। আপনাদের অত্যন্ত প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিকদা, পুজো গেল, দিওয়ালি গেল, তোমাকে শুভ বিজয়া। শুভ বিজয়া, তোমাকেও শুভ দীপাবলি। প্রথমে জিজ্ঞেস করি, পুজো কেমন কাটলো? পুজো ভালো কেটেছে। আমাদের পুজোয় বহু বছর বেড়াতে যাই, তো এবছরও গিয়েছিলাম। তবে এবছর আমরা পুরী গিয়েছিলাম, বাঙালির পছন্দের পুরী। আরও খানিকটা মানে উড়িষ্যার, শুধু পুরী নয়, একটু উড়িষ্যার ঘুরেছি এরকম। ওকে, একটু আগে তোমার সাথে আড্ডায় কথা হচ্ছিল যে এই যে তুমি যে জায়গাটা এখন ধরে আছো, যে সেলেব স্টেটাসটা তোমার উপভোগ করা উচিত, সেখান থেকে বেরিয়ে গিয়ে তোমাকে আমরা বরাবর দেখেছি তুমি একটা খুব সিম্পলিসিটি মেনটেন করো। সেটা তোমার জীবনযাপনে হোক, তোমার পরিবারের সঙ্গে সময় কাটানো হোক, তো সেইটা মেনটেন করা কতটা ডিফিকাল্ট আজকের দিনে দাঁড়িয়ে? আসলে আমি তো সেভাবে কিছু মেনটেন করি না, আমি আমার মতন জীবনটা কাটাই। আর তোমাকে তখন বলছিলাম যে মানে তুমি বলছো মানে একটা সিম্পলিসিটি, কিন্তু আমি নিজেকে খুবই একটা জটিল মানুষ বলেই আমার নিজেকে মনে হয়, খুব একটা সিম্পল বলে মনে হয় না। কিন্তু আর 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 বাকিটা পরিবারকে সময় দেওয়াটা তো একটা মানুষের বেসিক ব্যাপার। মানে সে কেউ যদি তার পরিবারকে সময় দিয়ে বা পরিবারের থেকে তার একটা কিছু অনেকটা কিছু পাওয়া যায়, এটা যার সেন্স আছে সে সবাই দিচ্ছে, সেলিব্রিটিরাও দিচ্ছে। তো এর সাথে কোনো আলাদা করে সেলিব্রিটি বা সেলিব্রিটি না হওয়ার কোনো সম্পর্ক নেই। আর আমি আমার মতন জীবন কাটাই। আমি কোথাও মানে নিজের কোনো ইচ্ছে বা নিজের কোনো শখকে অল্টার করি না। তো আমি ঠিক যেভাবে বাঁচতে চাই সেভাবেই বাঁচতে পারি। তো এইটাই আমার মনে হয় যে মানে এটা সবসময় পারতাম না, আজকাল পারি। এই নিজের স্বার্থে বাঁচা, এটাই তো এখনকার দিনে দাঁড়িয়ে খুব টাফ হয়ে গেছে। জীবনযাপনের ক্ষেত্রে যেরকম বলবো, ধরো আজকে আমরা তোমাকে কখনো দেখি না ইউ আর সারাউন্ডেড বাই বাউন্সার্স, কিন্তু তোমার তো একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে। তুমিও যেখানে যাও সেখানে তো লোকেরা আসে তোমার সাথে সেলফি তুলতে, তোমার সই নিতে। তো সেই জায়গাটা তুমি কিভাবে বজায় রাখো? আমি তোমাকে কখনো দেখিনি বাউন্সার নিয়ে ঘুরছো। না, বাউন্সার হয় নিশ্চয়ই কোনো জায়গায় ক্রাউডেড জায়গা না প্রয়োজন হতেই পারে। মানে বাউন্সার ব্যাপারটা শো অফ যে ব্যাপারটা, যেটা হ্যাঁ, শো অফ হয়তো আমি আলাদা করে কিছু করি না, হতে পারে। ব্যাপারটা মানে যদি কারোর কিছু দেখার বা পাওয়ার থাকে আমার থেকে, তো আমি যে কাজটা করি সেটা মন দিয়ে করলেই আমি পাবো বলে আমার মনে হয়। আর আর সব বাউন্সার যারা নিয়ে ঘুরছে তারা শো অফ করছে বলে আমার মনে হয় না। প্রচুর মানুষ আছেন আজকাল, এই সেলফি যুগে লোকের সেন্সও একটু একটু মানে কমেও এসছে কিছু কিছু ক্ষেত্রে। তারা পুরোটা খুব যে সেন্সিবল থাকেন তাও নয়। তার উপরে সোশ্যাল মিডিয়ার কারণে সারাক্ষণ মানুষকে জাজ করা হয়, তো ফলে প্রভৃতির কারণে ব্যাপারটা মানে নিতেই পারেন। তবে না নিলেও আমি দেখেছি যে অন্তত আমার ক্ষেত্রে আমি অন্তত যেসব জায়গায় গিয়ে পৌঁছেছি তাতে মানে খুব সাংঘাতিক অসুবিধা হয় তাও নয়। হ্যাঁ, তো হয়ে যায়। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখি, তোমার সোশ্যাল মিডিয়ার যে মানে পোস্টগুলো সেটা মারাত্মক হয়, কিন্তু মানুষ ঋত্বিক চক্রবর্তীকে যখন আমরা সামনাসামনি কথা বলি, সেই মানে সেরকম কি বলবো, সেরকম বিস্ফোরক মন্তব্য তোমার মুখ থেকে পাওয়া যায় না, কিন্তু তোমার পোস্টগুলো একটা অন্য লেভেলের হয়। আমি মানে ঘরে বসে বোমা বাঁধি, তার মানে তো এই দুটো সত্তা কি আলাদা যখন সোশ্যাল মিডিয়ায় তুমি থাকো বা যখন রিয়ালিটি? না, একই সত্তা। আসলে আমরা এত একরকম নই, আমরা তো প্লাস্টিকের পুতুল নই, আমরা নানান রকম, তাই সেই হিসেবেই আমরা। তো ওইটাও আমার একটা দিক বলতে পারো। আর ওটা যদিও একটা খুবই মজার আছিলায় আমি লিখি, অনেক সিরিয়াস কথা লেখো, হ্যাঁ, কিন্তু সেটাও একটা 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 ফর্ম, লেখার একটা ফর্ম বলতে পারি, কমিউনিকেশনের একটা ফর্ম বলতে পারি, একটা পারফরমেন্সও বটে। তো তো এগুলো তো আমার সাবজেক্টই, আমি যেটা করি তার মধ্যে এগুলো জুড়ে আছে, পারফরমেন্স, কমিউনিকেশন, এটা তারই একটা পার্ট, আর কিছু না। আচ্ছা, এবার কথা বলি তোমার আসন্ন ছবি রান্নাবাটি। তো রান্নাবাটি, এর আগে তুমি একটা ছবি করেছিলে মাছের ঝোল। তো মাছের ঝোলের ফ্লেভারে কি রান্নাবাটি মানে প্রিপেয়ার করা? দেখো, ডিরেক্টর তো অবশ্যই প্রতিমের ছবি, আর ওই ছবিটাতেও রান্নার একটা গুরুত্ব ছিল, এই ছবিটাতেও একটা রান্নার গুরুত্ব আছে। মানে ইউনিভার্সটা হয়তো এক, কিন্তু আবার 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 মাছের ঝোল দেখে অনেকে বলেছিল যে মানে ছবিটা দেখতে দেখতে খিদে পেয়ে যায়, এত মানে সুস্বাদু রান্না হচ্ছে, প্রেজেন্টেশনটা। হ্যাঁ, এখানেও কিন্তু তাই, মানে এখানেও অনেক ধরনের রান্না, গল্পের প্রয়োজনে বহু রকমের রেসিপি, রান্না, হারিয়ে যাওয়া খাবার, তার প্রসঙ্গ আসে। খাবার খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই গল্পে।
যেটা মাছের ঝোলেও ছিল। কিন্তু মাছের ঝোলের একটা খুব বিখ্যাত, পৃথিবী বিখ্যাত শেফ, যে তার মাছের ঝোলটা রাঁধতেই পারছে না, ওটা ওটা খুঁজছে সেই মাছের ঝোলটা। আর এখানে আমার যে চরিত্রটা, আমি মানে স্ত্রী মারা গেছেন এবং টিনেজ মেয়েকে নিয়ে একজন ব্যতিব্যস্ত বাবা আর কি, যাকে আমি কানেক্ট করতে পারছি না, যাকে আমি ঠিক বুঝতে পারছি না। আর দুটো জেনারেশনের কারণে মানে এদের ভোকাবুলারিটি আলাদা, মানে এরা দুটো জগৎটা আলাদা, এবং মেয়েকে ঠিক সেভাবে চেনে না বলে চাকরি বা কাজের কারণে ঠিক বুঝেও উঠতে পারছে না মেয়েকে। এরকম একটা অবস্থায় ও মনে করে যে রান্না দিয়ে যদি মেয়ের সঙ্গে একটা ব্রিজ তৈরি করা যায়, কারণ ওর মার সাথে ওর রান্নার একটা সম্পর্ক ছিল। এই অবস্থায় একটা রান্না না জানা লোক তো রান্না শিখতে যাবে, যে কারণে সে সোহিনীর চরিত্রটা, যেখানে ও শিখতে যায় রান্নাটা, তো এইভাবে এগোয়। তো ব্যাপারটা এইটা, ইউনিভার্সটা এক। জেনারেলি দেখা যায় তোমার একটা ছবির কন্টেন্ট অন্য একটা ছবির থেকে সম্পূর্ণ ভিন্ন, তুমি নানা রকমের কন্টেন্ট বা চরিত্র প্লে করে থাকো। এই ছবিটা করার ক্ষেত্রে কখনো এটা মাথায় এসেছে যে দিস মাইট বি আ রেপ্লিকা অফ মাছের ঝোল, বা দর্শক হয়তো সেটা দেখো, প্রথমত একেবারেই রেপ্লিকা নয়, আর দর্শক এটা খানিকটা রিলেট করবেই, কারণ মাছের ঝোল খুব গুরুত্বপূর্ণ একটা বাংলা ছবি এবং খুব নতুন একটা ফুড ফিল্ম বলতে বাংলায় ওটাই প্রায়, তারপরে অঞ্জনদা করেছেন, আরও একটা দুটো হয়েছে, কিন্তু ওটাই প্রায় প্রথম। তো সেই কারণে ওটা একটা খুব গুরুত্বপূর্ণ ছবি, এবং ওই ছবিটা আমারও খুব প্রিয় ছবি। আমার যে যে ছবি মানুষের পছন্দ হয় তার মধ্যে ওটা একটা খুব তালিকার মধ্যেই থাকে। ফলে এই ছবিটার সাথে এই ছবিটাকে মানুষ কম্পেয়ার করবেন ঠিকই, কিন্তু মানুষ দুটো সম্পূর্ণ আলাদা, গল্পটা আলাদা। আমরা তো চরিত্র করি, বিভিন্ন গল্পে বিভিন্ন চরিত্র করি, আসলে আমরা করি কি তো তো এইটা একটা সম্পূর্ণ একটা, ওই যে বললাম একটা ব্যতিব্যস্ত বাবা যে তার মেয়েকে বুঝতে পারছে না, আবার সে রান্নার একটা অদ্ভুত জগতে ঢুকছে, যে যেটা খাওয়া ছাড়া ওর সাথে কোনো সম্পর্ক ছিল না, হ্যাঁ, খাবার ব্যাপারটার। তো রান্নার যে দিকটা, তার সঙ্গে যে একটা শিল্প, তার সঙ্গে যে একটা অনুভূতি জড়িয়ে আছে, এইটা বুঝতে বুঝতে আরও অনেকগুলো সম্পর্ক, আরও অনেক ধরনের, আমার বাবা, আমার মেয়ে, আমার বন্ধু, আশপাশ আরও অনেকগুলো সম্পর্ক খুলে আসে, একটা কমন কানেকশন থাকে রান্না। আচ্ছা, ব্যক্তিগত জীবনে রান্নার সঙ্গে তোমার কিরকম সম্পর্ক? সম্পর্ক একসময় খুব ভালো ছিল, মানে একসময় রান্না করতে আমি খুব পছন্দ করতাম। কোভিড এসে আমার সঙ্গে সম্পর্কটা একদম বিচ্ছেদ হয়ে গেছে। ওই সময় আমি এত রান্না করেছি, আমার মনে হয়েছে যে এই জীবনে আমার যে রান্না করার কোটা ছিল তার থেকে বেশি করা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, ফলে আর আমার রান্না করতে একদম ভালো লাগে না। কিন্তু আমি কোনো একটা রান্না, কোনো একটা খাবার খেলে কীভাবে রান্না হয়েছে সেটা এই নিজের ইন্টারেস্টটা খানিকটা বোঝার চেষ্টা করি, খেতে খেতে বোঝার চেষ্টা করি, আর কখনো কখনো কিছু বেক করি, এরকম রান্নার সঙ্গে সম্পর্ক। আচ্ছা, বর্তমানে অনেকেরই বক্তব্য যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতির একটা বড় প্রভাব আগেও ছিল, এখন একটু বেশি করে প্রকট হয়েছে, এবং সেখানে উই অল আর পার্ট অফ ইট। তো তোমার কি এরকম কিছু মনে হয়? এবং বিশেষ করে তোমাকে আমি প্রশ্নটা করতে চাই, কারণ তুমি ধরো একটা 21শে জুলাইয়ের মঞ্চ বা একটা পুজো কার্নিভেল, তোমাকে কোথাও দেখা যায় না, তুমি সবসময় নিজেকে অ্যালুফ রেখেছো। এখনকার দিনে দাঁড়িয়ে এই অ্যালুফ রাখাটা কতটা বড় চ্যালেঞ্জ? আর রাজনীতির যে এই প্রভাব, এটা কি তুমিও অনুভব করো? দেখো, রাজনীতির তো এমন একটা সেক্টর বলো যেখানে রাজনীতির কোনো প্রভাব নেই। একদম। তো অতএব আমরা তো কোনো পৃথিবীর মঙ্গল গ্রহের কোনো বাসিন্দা নই, অতএব আমাদের মধ্যে একটা রাজনীতির প্রভাব আমাদের এখানেও একটা পড়েছে, পড়বে, এবং সমস্ত কিছুর রাজনীতিকরণ ব্যাপারটা মোটেই একদম ভালো নয়। এটা আলাদা করে তার জন্য প্রখর জ্ঞানী হওয়ারও কিছু নেই, বিরাট বিপ্লবী হওয়ারও কিছু নেই, বিরাট সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারো সব কিছুর রাজনীতিকরণ ভালো নয়। তো আমারও সেটাই মত। আর এই যে তুমি বললে যে আমাকে দেখা যায় না, তো ওখানে গুরুত্বপূর্ণ লোকেদের দেখা যায়। তো যে যদি মানে সেখানে যদি গুরুত্ব না থাকে, তো ওখানে থাকার আমিও মনে করি যে যতটা গুরুত্বপূর্ণ নই। হ্যাঁ, মানে তোমাকে আমন্ত্রণ না না না, নিশ্চয়ই আমন্ত্রণ জানানো হয়। তুমি এই যে আমি এটা আছি কি নেইটা অলমোস্ট ম্যাটার করে না। হ্যাঁ, হতে পারে যে যারা দাঁড়িয়ে আছে তাদেরও কারোর কারোর ক্ষেত্রে ম্যাটার করে না। হ্যাঁ, আলোটা সরে গেলে হয়তো তারা বুঝতে পারবে। আমার মনে হয় আমি আছি কি নেই ওনাদের কাছেও ম্যাটার করছে না, মানে অতি ক্ষুদ্র নগণ্য একটা মানুষ আমি অ্যাকচুয়ালি। সো এই আর কি, মানে কাউকে আপোষ করে চলার নীতিতে তুমি নেই, বা তোমার এই তারা বেঁচে থাকতে গেলে কিছু আপোষ করতেই হয়। ইনসিকিউরিটিটা কাজ করে না যে কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? না, এই কারণে তো কখনো কারোর কাজ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে বলে আমি শুনিনি, আমার তো হয়ইনি। আর কেন শুধু শুধু কাজ পাওয়ার, মানে এই ক্ষেত্রে তো কারোর কোনো কাজ পাওয়ার সমস্যা হয়েছে বলে কোনো রেকর্ড আমার জানা নেই, যে কেউ কোনো মঞ্চে যায়নি বলে সে আর কাজ পাচ্ছে না। এটা আবার একটু বাড়াবাড়ি, এতটাও কিছু রাজনীতিকরণ হয়নি। আর তোমার প্রতিবাদের ভাষাটাই কি তুমি সোশ্যাল মিডিয়াতে
পোস্ট করো অন্য অন্য রূপে, হাস্য কৌতুক রূপে? আমার যা যা ভাষা আমি আমার জীবনে বেঁচে থাকার মধ্যে দিয়ে প্রকাশ করতে করতে যাই, তো তার মধ্যে কখনো সোশ্যাল মিডিয়াতে আমি আমার বেড়াতে যাওয়াও প্রকাশ করি, রাইট। তো আরও কিছু প্রকাশ করি যা যা আমার প্রকাশ করতে ইচ্ছে করে, আর যা যা আমার পাবলিকলি করতে ইচ্ছে করে। আমার সব কিছু পাবলিকলি করতে ইচ্ছে করে না। তো আমি কি কি পাবলিকলি করবো সে ব্যাপারে আমার খুব স্পষ্ট ধারণা আছে। আমি জানি যে সোশ্যাল মিডিয়াতে আমি যখন কারোর কমেন্টের রিপ্লাইও করছি, তখন আমি ওই লোকটার কমেন্টের রিপ্লাই করছি না, আমি আর একটা পাবলিক স্টেটমেন্ট করছি। আমি এইভাবে ব্যাপারটাকে দেখি, এইভাবে ব্যাপারটাকে বুঝি। আমরা এই আড্ডার অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তোমাকে একটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এখন আমাদের একটা কি বলবো, একটা জনমত তৈরি হয়েছে যে বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে একটা ফলস বক্স অফিস ফিগার তুলে ধরা হয়। যে বক্স অফিস ফিগারগুলো আমরা সাধারণ মানুষ হিসেবে দেখছি, আমাদেরও সাধারণ অঙ্কে বলে যে পশ্চিমবঙ্গে যে কটা হল আছে বা যে কটা শো আছে, সেই অনুযায়ী যে টাকার অঙ্কটা বলা হচ্ছে সেটা কোনো ক্ষেত্রে মেলে না। তো সত্যি মিথ্যে তো আমি জিজ্ঞেস করছি না, কিন্তু আমি তোমাকে এইটুকু জিজ্ঞেস করি যে এটা কি তোমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রির প্রতি হেলদি, when we are coming up with a figure যেটা? আসলে এটা কিন্তু একটা প্রমোশনাল স্ট্র্যাটেজির প্ল্যান। Right. আর আমি এত ছবি করেছি, আমি আমার কোনো ছবির প্রমোশনাল স্ট্র্যাটেজির পার্ট নই। মানে আমি জানি না, যেভাবে বাবা হচ্ছে আমাকে বলতে বলা হবে আমি বলবো, এটাই আমি জানি। তো এটা একদমই প্রমোশনাল স্ট্র্যাটেজির পার্ট, এবং তার ফলে একটা ইম্প্যাক্ট তৈরি হয় যে ছবিটা দারুণ, ছবিটা দারুণ। এখন বলছে সবাই জেনে গেছে, তাহলে এটা এইভাবে আর প্রমোশন হয়তো করা যাবে না, আর একটা পদ্ধতি ভাবতে হবে। মানুষও বুঝতে পারছে এগুলো ফলস টলস। তো প্রমোশনে তো লোকে খানিকটা বাড়িয়ে চাড়িয়ে বলে, এটা তো প্রমোশনেরই পার্ট। এখন সবই ব্যাপারটা ম্যাজিকটা উড়ে গেলে আর ম্যাজিকটার কোনো মানে নেই, ফলে ম্যাজিক তখন বদলাতে হবে বলে আমার মনে হয়। এখন তুমি বলছো সবাই জানে, সবাই বলছে সবাই জানে এগুলো ফলস টলস, তাহলে আর এগুলো ওয়ার্ক করবে না। বা এই ধরো ছবির 7 দিন পরেই সাকসেস পার্টি হচ্ছে, মানে সত্যি কি 7 দিন 10 দিন পরে একটা সাকসেস বোঝা যায়? এটা তো প্রমোশনের, এটা প্রমোশন, কিন্তু এটা তোমাকে বুঝতে হবে, এটা প্রমোশন। 7 দিনে 100 দিন বাদে তাহলে কি করবো আমরা? একটা রকেট ফকেট নিয়ে কোথাও একটা যাবো, মানে স্পেস স্টেসে কি করবো তাহলে 7 দিনে যদি বড় করে পার্টি করি? তো এগুলো এগুলো প্রমোশন। আসলে এগুলো ছবির নিয়ে আলোচনার একটা 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 উপায় তৈরি করে দেওয়া। এখন যদি মানুষ এগুলো সম্পর্কে, সাধারণ মানুষ এগুলো সম্পর্কে বিরক্ত হয়ে ওঠে, তাহলে প্রমোশনের প্যাটার্ন একটু বদলাতে হবে। প্রমোশন তো করতেই হবে। এই থ্যাংক ইউ সো মাচ ঋত্বিকদা। আমাদের আনন্দলোকের বন্ধুদের তুমি যদি রান্নাবাটি নিয়ে কিছু বলতে চাও, তারপরে আমাদের ছবি রান্নাবাটি, প্রতিমডি গুপ্তর পরিচালনা, আমি এবং আরও অনেক দারুণ সব অভিনেতা, সোহিনী, অনির্বাণ, বরুণচন্দ্র, অনির্বাণ চক্রবর্তী, আমরা সবাই মিলে রান্নাবাটি নিয়ে আসছি 7th নভেম্বর। অত্যন্ত সুস্বাদু একটা রান্না, অবশ্যই পরিবেশন হওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার চেষ্টা করুন। অজস্র ধন্যবাদ ঋত্বিকদাকে। আরও একবার আনন্দলোকের বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো এরকম সেলেব আড্ডা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।